নমস্কার, শুভ সন্ধ্যা। পজিটিভতার পক্ষ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ রইল আজকের অনুষ্ঠান দেখার জন্য। আজকে আবারও আমি ফিরে এসেছি আরেকজন সম্মানিত অতিথি নিয়ে, শ্রীমতী গৌতমী রায় মহোদয়া। ইনি ত্রিপুরা রাজ্যের একজন বিশিষ্ট লেখক, কবি, সাহিত্যিক এবং সমাজসেবী, যিনি বিভিন্নভাবে বিভিন্ন সংস্থার সাথে জড়িত এবং সাহিত্য সেবা করে যাচ্ছেন এবং সমাজসেবা করে যাচ্ছেন। শ্রীমতী গৌতমী রায় মহোদয়া, ম্যাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। নমস্কার, ধন্যবাদ তোমাকেও। তুমি আমাকে ডেকেছো, আমি এসছি। তাছাড়া তোমার সাথে তো আমার আগেই পরিচয়, সেই সূত্রেও না এসে পারিনি। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। পজিটিভতার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল। আমরা কিছু কথা বলবো কবিতা, গল্প এসব নিয়ে আপনার সাথে। তুমি তো ত্রিপুরা রাজ্যের একজন বিশিষ্ট সাহিত্যিক, কবি, লেখক এবং সমাজসেবী। এবং আর একটা পরিচয় ওনার আছে, আমরা যাব। যারা অনুষ্ঠান দেখছেন সবাই সঙ্গে থাকবেন এবং আমাদের যে অনুষ্ঠানটা রয়েছে সেটা দেখার জন্য সাদর আমন্ত্রণ রইল। ধন্যবাদ ম্যাম। আপনি কবিতা কেন লিখেন প্রথম জানতে চাই। আচ্ছা, ঠিক আছে। এর আগে তুমি আমাকে অনেক পরিচয় দিয়েছো, সেটা আমি একটু বলতে চাই যে আমি কিন্তু মানে সেরকম কবি বা সাহিত্যিক আমি কিছুই নই, কিন্তু আমি ভালোবাসি এবং আমার ভালোবাসার থেকে আমি পড়তে ভালোবাসি এবং লিখতেও ভালোবাসি। এই যথেষ্ট, আর লাগবে না। কিন্তু আমরা সবাই জানি সাহিত্য সমাজ, ত্রিপুরার সাহিত্য সমাজ জানে যে শ্রীমতী গৌতমী রায় কে, কি করেন, সব জানে সাহিত্য সমাজ। পত্রপত্রিকা দেখা যায় এবং সাহিত্য সমাজে আপনি কীভাবে সেবা করে যাচ্ছেন সবাই জানে, তাই এরকম সবাই বলেন। তবুও আপনাকে পজিটিভতার পক্ষ থেকে ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি আজকের আমাদের পজিটিভতার আমন্ত্রণে এসছেন বলে। ম্যাম, প্রথম জানতে চাইব আপনি কেন কবিতা লেখেন। আমি কবিতা লিখি, আমার একদিকে সত্যি ভালো লাগে এবং কবিতা পড়তেও আমি ভালোবাসি বিভিন্ন কবির। তাছাড়া আমাদের পরিবারের তরফ থেকে আমার বাবা খুবই ভালো লিখতেন। উনি একজন রাজনীতিবিদ, সাহিত্যিক, সমাজসেবী এবং ওনার একটা চিহ্নিয়া পত্রিকা ছিল তখনকার সময় 1949 সালের দিকে, এবং এটার সম্পাদকও উনি ছিলেন, গণতান্ত্রিক আন্দোলনের অগ্রপথিক ছিলেন। তো ওনার লেখা যখন আমরা প্রকাশ করেছি তখন দেখেছি অনেক কবিতা, সেগুলো পড়ে সত্যি আমি খুব অনুপ্রাণিত হয়েছি। এবং এছাড়া বিভিন্ন লেখকের কবিতা পড়েও আমার খুব ভালো লেগেছে এবং সেই থেকে ভাবলাম যে তাছাড়া আমার বন্ধুর মহলে যারা লিখছে তাদের দেখেও আমারও লেখার একটা স্বপ্ন জেগেছে এবং আমি উৎসাহিত হয়েছি। সেই থেকে আমি আমার কবিতা লিখতে শুরু করেছি এবং সত্যি ভালো লাগে। ধন্যবাদ ম্যাডাম। আপনার বাবার নাম? ঠাকুর প্রভাতচন্দ্র রায়। প্রভাতচন্দ্র রায় ত্রিপুরা রাজ্যের একজন বিশিষ্ট মানুষ, গুণী মানুষ। ওনার সম্পর্কে একটুখানি যদি বলেন। উনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং তখন ভিক্টোরিয়া কলেজে পড়তে গিয়ে উনি রাজন্য আমলে, ওনার যখন 18 বছর বয়স বা 16, উনি ভিক্টোরিয়া কলেজে পড়তে গিয়ে সেখানে যে স্বাধীনতার আন্দোলনের ঢেউ উনি দেখেছেন, ঋষি অরবিন্দ, প্রমথনাথ মিত্র এবং আমাদের ত্রিপুরা থেকে সুকুমার ভৌমিকও ছিলেন, ওদের সংস্পর্শে এসে উনি স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়েন। এবং তখন রাজতন্ত্র ছিল, ত্রিপুরাতে স্বাধীনতা আন্দোলন বলে কিছু হতো না, যেহেতু স্বাধীন ত্রিপুরা ছিল, ব্রিটিশের করদ রাজ্য ছিল। তো উনি সেখানে জড়িয়ে পড়েন এবং একটা ঐতিহাসিক কারণে একটা পিস্তল চুরি করতে গেছেন কোনো এক সাহেবকে মারার জন্য। উনি নিজের মামা ছিলেন ললিত ঠাকুর, ললিত দেববর্মন, রাজার হাকিম ছিলেন, আবার আমার বাবার মামা হন উনি। তো উনি তখন তো সোনামুড়া ছিল, হাতি দিয়ে যেতে হতো, রাস্তাঘাট খুবই দুর্গম ছিল। তখন উনি সেখানে গিয়ে নিজের মামাতো বোনকে দিয়ে পিস্তল চুরি করে, সেটা যখন উনি অনন্ত সিং ছিলেন তখন ওনাদের কাছে যখন পৌঁছে দিয়েছেন, একজন ওনার অনুগত একজন লোকের মারফত আর কি, তখন সেটা গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে এবং এইভাবে বিভিন্ন কারণে ওনার জেল জীবন জেল জীবন শুরু হয়েছিল এবং মহারাজার সাথে
যেহেতু রাজ পরিবারের ছেলে, ব্রিটিশের একটা কথাবার্তা হয়েছিল যে এভাবে ওকে রাখা যায় না, এখানে ত্রিপুরাতে তো এরকম হয় না, তখন ওনাকে আগরতলা সদর জেলে রাখা হয়েছিল আর কি। দীর্ঘদিন 5 বছর জেলে ছিলেন, মহারাজাই রেখে দিয়েছেন। ব্রিটিশকে বলেছেন আমার দেশের প্রজা, ওকে কোথায় কিভাবে শাস্তি দিতে হবে এটা আমার কাছে ছেড়ে দিন। যেহেতু রাজ পরিবারের ছেলে ছিলেন সেই জন্য ওনাকে আগরতলার সদর জেলে রাখা হয়েছে। একদম ধন্যবাদ ম্যাডাম। ম্যাম, আমি জানতে চাইবো যে যেহেতু প্রভাত রায় ত্রিপুরা রাজ্যে একজন স্বাধীনতা সংগ্রামী এবং রাজ পরিবারের মানুষ ছিলেন, উনি স্বাধীনতা সংগ্রামী করতে গিয়ে জেল খেটেছেন, পাশাপাশি ওনার অনেক অবদান রয়েছে ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে, সমাজসেবায় বিভিন্ন সংস্থার সাথে জড়িত, নানা ধরনের কাজ করেছেন, নানা আন্দোলনে জড়িত ছিলেন। ম্যাম, জানতে চাইবো যে আপনাদের যে আমাদের শহরের প্রাণকেন্দ্র কলেঞ্চমণি, তার ঠিক বাঁ দিয়ে গেলে মানে নাজিবাড়ি রাস্তাতে ওখানে গেলে একটা বিশাল একটা পার্ক আছে দেখেছি। হ্যাঁ, দেখেছি। এবং সেখানে ওনার প্রতিমূর্তি স্থাপন করা কখন করেছিলেন এটা? সেটা এই তো বিগত সরকারের আমলে সেটা করা হয়েছে। এটা কি মাননীয় এমসি জায়গাটা মুখ্যমন্ত্রী মানিক সরকারের প্রশাসনের সময় এটা করা হয়েছে। এটা কি জায়গাটা কি সরকারি জায়গা? সরকারি জায়গা, ওনারা দিয়েছেন আপনাকে? আর আপনাদের পুরো এলাকার জায়গা আর কি। আপনাদের সংস্থা থেকে ওনার মূর্তিটা স্থাপন করা হয়েছিল? না, ওনারাই করে দিয়েছেন। এই যে জায়গা সরকারের থেকে। কোন সালে হয়েছিল এটা মনে পড়ছে কি? 2019 হবে। ধন্যবাদ ম্যাডাম। আমরা দেখতে পেয়েছি এখানে গেলে দেখা যায় ওনার স্ট্যাচুটা এখনো আছে, একটা সুন্দর পার্ক আছে, ওনার মাঝখানে স্ট্যাচুটা রয়েছে প্রভাত রায়। আমরা প্রভাত রায় ত্রিপুরা রাজ্যের একজন বিশিষ্ট মানুষ, স্বাধীনতা সংগ্রামী এবং রাজ পরিবারের মানুষ, সেই সূত্রে আমাদের সামনে যিনি ম্যাডাম বসে আছেন গৌতমী রায় মহোদয়া, আমরা না, এটা সাহিত্য জগতে অনেক অনেক বান্ধবীরা সবাই বলে, আমরা তো অনেক ছোট কিন্তু আমরা জানতাম ওনাকে রাজকুমারী সবাই বলে। আমি বিশেষ করে রাজকুমারী বলে থাকি, ম্যাডামকে ক্ষমা করবেন, হাজবেন্ড রাজকুমারী বলি, কারণ উনি আমাদের রাজবংশ যে রাজবংশধর, বংশ পরম্পরায় সেই রাজবংশীয় লোক। আজকে প্রতিনিবাতে আমাদের ঘরে এসেছেন। ম্যাডাম, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানাচ্ছি। আচ্ছা, আপনাদের যে একটা সংস্থা রয়েছে ম্যাম, এই সংস্থাটা বাবার নামেই করেছি। সংস্থা বিভিন্ন সামাজিক কার্যকলাপ করে যাচ্ছে, কি কি করেছেন এখন পর্যন্ত? আমরা উনি যে স্কুল স্থাপন করেছিলেন, ঈশানচন্দ্রনগর পরগনা হায়ার সেকেন্ডারি স্কুল, উনি প্রতিষ্ঠাতা ছিলেন এবং উনি হেডমাস্টার হয়েছিলেন তখনকার সময়, মানে ফাউন্ডার মেম্বার হিসেবে ছিলেন। এবং সেখানে কত দুর্গম এলাকা, হ্যাঁ, হাতি আসতো, মানে বাঘের ডাক শোনা যেত, একদম জঙ্গল ছিল। সেই জঙ্গল পরিষ্কার করে, তখন ওইদিকে মানে বেশিরভাগই তো তোমার পড়াশোনা না জানা, একদম অন্ধকারাচ্ছন্ন ছিল। সেখানে গিয়ে উনি শিক্ষার আলো পৌঁছে দিয়েছেন। প্রভাত রায় কাপালিকের মানে জায়গা ছিল, মানে ডাকাত ছিল, মানে ওরা তখন পড়াশোনাতে ওরা বিশ্বাস ছিল না, এত অন্ধকার ছিল। সেখানে গিয়ে প্রভাত রায়ের মতো লোকেরা বংশী ঠাকুরকে নিয়ে গিয়ে, হ্যাঁ, বংশী ঠাকুরও স্বাধীনতা সংগ্রামী, উনিও রাজনীতিবিদ, হ্যাঁ, ওনাদেরকে নিয়ে গিয়ে উনি সেখানকার মানে এলাকাবাসীদের নিয়ে জঙ্গল পরিষ্কার করে, নিজে খন্তি কোদাল হাতে নিয়ে পরিষ্কার করে একটা স্কুল ঘর তৈরি করেছেন গ্রামবাসীদের সহায়তা। হ্যাঁ, এখন তো হায়ার সেকেন্ডারি স্কুল হয়েছে, ঈশানচন্দ্রনগর পরগনা হায়ার সেকেন্ডারি স্কুল। উনি প্রথম প্রধান শিক্ষক ছিলেন। আপনার বাবা? তাহলে আপনি আমাদের যে আমরা ইতিহাস যদি জানি ত্রিপুরা রাজার, আমরা ইতিহাস বলে, আমি নিজে বলছি না, যে আপনিও জানেন যে ত্রিপুরার 175 জন রাজবংশীয়, 184 জন রাজারা শাসন করেছেন। শেষ রাজা মহারাজা বীর বিক্রমের কথা টেনে ইতিহাসকে ইতি টানা হয়েছিল। রাজবংশধর অনেকেই আছেন, এখনো আছেন, কিন্তু মহারাজা বীর বিক্রমকে শেষ রাজা বলে আখ্যা দেওয়া হয়েছে। সেই পরম্পরা বংশ আমি দেখেছেন ওনাকে? মহারাজা বীর বিক্রম? না, আমি দেখিনি, কিন্তু আমি ইতিহাসে পড়েছি। আমার বাবা যখন স্বাধীনতা সংগ্রাম করেছেন, মহারাজা বীর বিক্রমের আমল ছিল। উনি শুনেছেন যে প্রভাত রায় পলিটিক্স করছে, রাজনীতি করছে, তখন ওনাকে ডেকে নিয়ে, তুই তো একটা শিক্ষিত ছেলে, তোকে আমি আইন পড়াবো, তুই আয়। আর আমার কাছে অনেক বই আসে, বিভিন্ন রাজ্য থেকে, দেশীয় রাজ্যগুলি থেকে বই আসে, তুই সেগুলিকে তুই পেন্সিল দিয়ে
কোনটা ইম্পর্টেন্ট সেটা আমাকে দাগ দিয়ে লাল নীল দাগ দিয়ে দিবি, সেটাই তোর কাজ। তোকে আমি বিলেতে নিয়েও পড়াশোনা করাবো। এত ট্যালেন্টেড ছিল প্রভাত রায়। উনি শুনলেন না, উনি চলে এলেন। না, আমি মানুষের সেবার জন্য কাজ করব। ধন্যবাদ। যারা সমাজ সেবার আগ্রহী, যারা সমাজ সেবা করেন, রাজত্ব রাজপাট কিছু চান না। যেমন আমাদের শচীন কর্তা সাহেব সমস্ত রাজপাট ছেলে গান নিয়ে চলে গেছেন মুম্বাই, ক্যালকাটা, হ্যাঁ, বিশ্ববর্ণ সঙ্গীত শিল্পী। যার যার ভেতর যেটা আছে সেটা, সেই প্রতিভাকে উন্মেষ করা, প্রকাশ করা, তার কাজ। এটা আগের দিনে আছে। এখন কিন্তু অনেকটা অন্যরকম হয়ে গেছে পরিবর্তন। স্বার্থটা অনেক দেখে, তবু স্বার্থ ছেড়ে অনেকেই এগিয়ে আসতে চায়। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, একটা কবিতা আপনার শুনবো প্রথমে এখন। আচ্ছা, তুমি কি কবিতা? যে কোনো কবিতা আপনার শুনান, আপনার যা ইচ্ছে হয় একটা কবিতা আমরা শুনবো। যেহেতু আপনি ত্রিপুরার সাহিত্য জগতের নির্দিষ্ট কবি। ঠিক আছে, তুমি যখন রাজার কথা বলেছো, হ্যাঁ, তো রাজাকে নিয়ে কবিতা, মানে মানে রাজতন্ত্রের কথা যেহেতু বলেছে, ঠিক আছে, আমি সেই অনঙ্গ মোহিনী দেবী আছেন, কমলপ্রভা কুমারী আছেন, ওনাদের স্মৃতিতেই আমি একটা কবিতা আপাতত তোমাকে শোনাই। স্মৃতি। যত দেখি তোমায় মাগো, হৃদয় জুড়ে যায়, সুজলা সুফলা শস্য শ্যামলা জন্মভূমি ত্রিপুরা। বহু যুগের ইতিহাস আজও কথা কয়, আজও স্মৃতিপটে আসে উষার অরুণোদয়। রাজমালা, কৃষ্ণমালা, রাজন্য স্মৃতি কাহিনী, ভুবনেশ্বরী ত্রিপুরেশ্বরী পূজ্য পুণ্যভূমি। ভগ্ন হৃদয় কাব্যগ্রন্থ, বিষণ্ণ হৃদয় রাজা বীরচন্দ্র। ঝঙ্কারিত প্রসন্ন বীণা, কিশোর কবির কবিত্ব সেদিন বিশ্বে মেলেছে ডানা। কিশোর কবি মানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। গুণীর কদর, গুণীর সমাদর, রাজাসনে পরম্পরা, বৈষ্ণব সাহিত্য কাব্যগাথা, উদার নীরব দাতা। রাজারা কিন্তু প্রকাশ করেননি, বলেছে আমাদের নাম বলবেন না, আমরা যে এত করেছি। একদম এরকম এই কবিতা নীরব ভাবে উনি দান করে গেছেন মহারাজারা। রাজনন্দিনী অনঙ্গ মোহিনী, রাজা বীরচন্দ্র দুহিতা। পিতৃচ্ছায়ায় উৎসাহিত আলোয় মাখা কবিতা, শোকগাথা কণিকা প্রীতি, বিশ্বকবির ভাবুন্মেষে পেল কবি স্বীকৃতি। রাজনন্দিনী কমলপ্রভা, রাজা বীরেন্দ্র কিশোর দুহিতা। শিল্প সাহিত্য কারিগরি চিত্র, সর্বগুণে গুণান্বিতা। একাধারে জননী, হাতি রাখা লেখনী, পর্দানসীন, অসূর্য স্পর্শা অতিক্রমে আজও তারা অমলিন। একদম সত্যি কথা বলেছেন ম্যাম। তখন পর্দানসীন ছিল, তবু তারা লিখে গেছেন। আপনি একটা কবিতা লিখেছেন যে তাদের নাম কখনো বলতো না। একদম সত্যি কথা। উমাকান্ত স্কুল তার জ্বলন্ত উদাহরণ। বিজয় কুমার আছে, বুদ্ধজং স্কুল আছে, তারপরে এমবিবি কলেজ। এমবিবি কলেজটা হয়েছে যেটা, এটা আমরা সরকার বাবদ দিয়েছেন, এবং বর্তমান আন্তর্জাতিক এয়ারপোর্টটা আছে, এটার নাম দিয়েছেন বর্তমান সরকার আমাদের। কিন্তু ওনারা কিন্তু ওনাদের নামে কিছু করেননি না। এটা কিন্তু বিশাল প্রাপ্তি ত্রিপুরা রাজাদের ক্ষেত্রে। ইতিহাস সেটা স্বর্ণাক্ষরে করে লেখা রয়েছে। এখনো গর্ব করে বলতে পারি ত্রিপুরা রাজগুনে আমরা বলতে পারি যে ত্রিপুরা মহারাজা নিজেদের নামে কিছু করেননি, সব অন্যদের নামে করে গেছে এবং উদ্ধার করে। এই যে আমাদের আগরতলা সাজিয়েছেন মহারাজা বীর বিক্রম মাণিক্য, শুনেছি যে এই যে রাস্তাটাকে ঘাট কোনো ওনাদের নাম, মানে ওদের যে মানে টেকনিক ইয়েটা, যে আমার কিরকম হবে রাস্তাটা, কিরকম ভাবে প্রশস্ত হবে, কিরকম ভাবে যাতে বন্যা আসলে যাতে জল না উঠতে পারে, অনেক কিছু চিন্তা করে, রাজ্যবাসীর কথা চিন্তা করে ওনারা সেগুলো করেছেন। নিজেদের নামে কিছু করেন না। উমাকান্ত স্কুল একজন সাধারণ কর্মীর নামে করেছেন। উমাকান্ত দাস, হ্যাঁ, ওনার কর্মী ছিলেন। একদম। ধন্যবাদ ম্যাডাম। আমাদের রাজ পরিবারের তন্ত্রে অনেক কিছু রয়েছে ম্যাম। আচ্ছা ম্যাম, নারী সাহিত্যে না, আমাদের ত্রিপুরার সাহিত্যে নারীদের কিছু ভূমিকা রয়েছে, সেই রাজন্য আমল থেকে বর্তমান, একটু আপনার মুখে জানতে চাই। রাজন্য আমলে তো আমরা যার নাম শুনেছি, এখনই আমি পড়লাম, কবি অনঙ্গ মোহিনী দেবী। উনি শোকগাথা, প্রীতি, কণিকা কাব্যগ্রন্থ করেছেন। তখন রবীন্দ্রনাথও এসেছিলেন। এসে যখন দেখলেন ওনার মানে এত সুন্দর লেখা, ওনাকে কবি স্বীকৃতি দিয়েছেন এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর মহারাজা বীরচন্দ্র এমন ছিলেন যে মেয়েদেরকে উনি বলতেন যে তোমরা আমাকে চিঠি লিখবে কবিতার মাধ্যমে, একদম কবিতার মাধ্যমে আমাকে চিঠি লিখবে, তাহলে আমি খুব মানে খুশি হব। তো সেই কাব্যধারাটা কিন্তু ওরা বাবার কাছ থেকেই পেয়েছে।
যেহেতু বাবা উৎসাহ দিয়েছেন যে তোমরা কিন্তু আমাকে যা লিখবে আমাকে কবিতার মাধ্যমে লিখবে, ছন্দ করে লিখবে, তো সেই থেকে ওনারা উৎসাহিত হয়েছেন। এবং কবি অনঙ্গ মোহিনী দেবী গোপীকৃষ্ণ ঠাকুরের সহধর্মিণী ছিলেন। উনি তখন কিন্তু সহমরণ ছিল একদম ত্রিপুরা রাজ্যে, বুঝেছো? হ্যাঁ, সেই সহমরণ ছিল পতির পতির সাথে চিতায়। এটা আমরা এটা ইতিহাস রাজারাম, পড়ি। আজ সত্যি কি ম্যাডাম এসব ঘটেছিল ত্রিপুরাতে? ঘটেছিল। হ্যাঁ? হ্যাঁ, মানে কার মহারানীরা, আমলে? মহারানীর এই যে তখন সমগ্র ত্রিপুরাতে, সমগ্র ভারতেই ছিল। রাজা রামমোহন রাজা রায় এটা রামমোহন রায়, ইয়ে ঈশ্বরচন্দ্র করলেন। বিদ্যাসাগর। আমাদের এখানে তখন ব্রিটিশ ইয়ে ছিল, উনি সেটাকে বন্ধ করে দিয়েছেন। আচ্ছা, আমাদের ত্রিপুরা কি সতীদাহ প্রথা ছিল? হ্যাঁ, কবে ত্রিপুরাতে হয়েছিল ছিল, মনে পড়ে? ত্রিপুরাতে কার ছিল। সময় হয়েছিল ঘটনাটা? তখনকার সময় রাজা রামমোহন আমর, তখন সেই সেই ধারাটা ভারতবর্ষের প্রতি কোনায় কোনায় ছিল, সতীদাহ প্রথা। তাই? স্বামীর চিতায় মানে অল্প বয়সে মেয়েরা বিয়ে হতো। অনেক একটা আড্ডাতে এই কথাটা শুনেছিলাম, মনে নেই। আজকে আবার মনে করলেন ত্রিপুরাতে সতীদাহ প্রথা চালু ছিল, আজকে আবার আপনি সেটা বললেন। ধন্যবাদ ম্যাডাম। একটা ছোট্ট ইতিহাস। তখন ইংরেজ আমল ছিল, ওনারাই সেটা বন্ধ করে দিয়েছে। আপনারা যারা ত্রিপুরার মানুষ, যারা আজকে অনুষ্ঠান দেখছেন, আমাদের শ্রীমতী গৌতমী ম্যাডাম যেটা বললেন, ত্রিপুরাতেও সতীদাহ প্রথা প্রচলন ছিল, যেটা সমগ্র ভারতবর্ষে ছড়িয়েছিল বিভিন্ন জায়গাতে। বিচন্দ্রের আমলে, বিচন্দ্র মানিকের আমলে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই জন্য অনঙ্গ মোহিনী দেবী যখন গোপীকৃষ্ণ ঠাকুর মারা গেলেন, ভীষণ মিল ছিল, স্বামীর প্রতি খুব অনুগতা ছিলেন। তখন উনি বলেছেন আজকে যদি সহমরণ থাকতো তাহলে ওনার সাথে আমিও চলে যেতাম। নিজে থেকে বলতেন? নিজে থেকে ভীষণ বলেছেন। কষ্ট। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা, সেই কাল থেকে অনঙ্গ মোহিনী দেবী থেকে বর্তমান সাহিত্য সমাজ, বর্তমান, এরপরে আস্তে আস্তে তখনকার সময় মহিলারা, অনঙ্গ মোহিনী দেবীর আগেও মহিলারা রামায়ণ পড়াশোনা করেননি, পুঁথিগত বিদ্যা ছিল না, পর্দা নসীন ছিল, বেরোতে পারতেন না। একদম। হ্যাঁ, পর্দা নসীন অবশ্য আমার মার সময়কালেও ছিল। ওনারা কালো ঢাকা গাড়ি দিয়ে স্কুলে যেতেন। তখন গুরুমা ছিলেন হেড, মানে মুখটুক দেখে যেত না, না মুখটুক ঢেকে না, মানে গাড়ির মধ্যে কালো কাপড় দিয়ে ঢাকা থাকবে, মানে মানে সূর্যের মুখ দেখবে না আর কি। তখন গুরুমা ছিলেন প্রধান শিক্ষিকা। গুরুমা মানে রাজার, আমরা সবাই মারা সবাই, যিনি প্রধান শিক্ষিকা ছিলেন চারুবালা দেবী। হ্যাঁ, চারুবালা দত্ত। হ্যাঁ, উনি এই রাজন্য আমলে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে রাজার মেয়েদেরকে, রাজকুমারীদেরকে পড়াতেন। বাইরে বেরোতে পারতো না, তো ঘরেই পড়াতেন। এবং ঠাকুর বাড়ি, যেমন আমাদের কর্নেল বাড়ি, রায়বাড়ি, মানে মানে রাজার যে বংশ পরম্পরা বাড়িগুলোতেও গিয়ে উনি পড়াতেন, চারুবালা দত্ত। তারপর বর্তমান সাহিত্য সমাজ নারীদের, বর্তমান সাহিত্য সমাজ তখন আমরা করবিদি, তারপরে অপরাজিতা রায় এবং আরও অন্যান্য মহিলা ছিলেন, খুব ভালো লিখেছেন, ভালো সুনামের সাথে এবং সাহিত্য জগতে কাজ করে গেছেন। ম্যাডাম 2024-এ আজকে আমাদের প্রতিযোগিতায় গড়ে আছে যে সাহিত্য সমাজ নারীরা অনেক এগিয়ে। আপনি রয়েছেন, হেলেন দেববর্মা রয়েছেন, গৌতমীরা রয়েছেন, হেলেন দেববর্মা, শুভ্রা সাহা, মাধুরী লুধ, সুনিতা দেবনাথ, আর সুমিতা বর্ধন, সঙ্গীতা দেওয়ান জি আছে, তারপরে আরো কত নাম, আমাদের একটা মহিলা কাব্যমঞ্চই আছে একদম। তাহলে যেটা নাকি সুমিতা ধর বসু ঠাকুর দিল্লির শাখা থেকে এখানে এসে, এখন এটার অধ্যক্ষ হিসেবে আমি আছি। একদম। তাহলে ত্রিপুরা নারী সাহিত্য জগৎ সেই কাল থেকে এই কাল, মানে কিভাবে প্রস্ফুটিত হয়ে মানে ধীরে ধীরে এগিয়ে চলেছে, খুব ভালো লেখে। এবং ত্রিপুরাতে যারা এখন লেখালেখি করছে ভীষণ ভালো লাগে পড়তে। আচ্ছা মানে ত্রিপুরার সাহিত্য সমাজ, ত্রিপুরার আমার যে সাহিত্য সমাজ, যে ছেলেরা, পুরুষরা, মেয়েরা সবাই লেখে, সাহিত্য সমাজ বর্তমানে কোন দিকে এগেছে আপনার চোখে একটু দেখতে চাই, কিরকম সাহিত্য সমাজটা আসলে যেভাবে চলছে আর কি, তোমার অর্থনীতি বলো, তারপরে তোমার শিক্ষা বলো, স্বাস্থ্য বলো, তারপরে বাসস্থান বলো, সব কিছুই তো আমাদের দৈনন্দিন জীবনে দরকার একদম। হ্যাঁ, তারপরে অর্থনৈতিক কাঠামোটা বেশি করে দরকার। হ্যাঁ, সেইভাবে তোমার এগুলোকে ভিত্তি করে আমাদের সাহিত্যটাও এগিয়ে চলেছে।
আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিভাবে চলবো। আর তাছাড়া তুমি দেখো সামাজিক ব্যবস্থা, একদিকে নেশাসক্ত হয়ে পড়ছে একটা অংশের যুব সমাজ, হ্যাঁ। একদম। তারপরে একদিকে কি করবে, হয়তো কিছু করতে পারছে না, হতাশাগ্রস্ত যুবক আছে কিছু। আত্মনির্ভরশীল হতে পারছে না। আত্মনির্ভরশীল হলে তো আর কোনো কথাই নেই, হ্যাঁ। যে যেভাবে আমরা আছি, আমরা যদি নিজেরা সমাজের দিকে তাকিয়ে সমাজের সামনের দিকে গিয়ে নিজের জন্য কিছুটা করতে পারি, হ্যাঁ, একদম। তাহলে তো আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো। তো এইভাবে তোমার সাহিত্যটাও এগিয়ে যাচ্ছে, হ্যাঁ। সাহিত্যটাও প্রেরণা দিয়ে যাচ্ছে সমাজকে দিয়ে যাচ্ছে। সমাজের ছেলে মেয়ে, মহিলা পুরুষ নির্বিশেষে তাদেরকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছে কিন্তু সাহিত্য। একদম সত্যি কথা বলছেন ম্যাডাম। আমরা ম্যাম বললেন যে আমাদের ত্রিপুরা রাজ্যের বর্তমান সাহিত্য সমাজ এগিয়ে চলছে, সবাই নবীন প্রবীণ এবং নতুন প্রজন্ম যারা লিখছে ভালোই লাগছে, সব মিলিয়ে আমাদের ত্রিপুরা সাহিত্য সমাজ সুষ্ঠুভাবে এগিয়ে চলছে, নতুন নতুন সৃষ্টি করে যাচ্ছে। ধন্যবাদ ম্যাম। ম্যাম, আপনি সাহিত্যের পাশাপাশি নানা ধরনের সমাজসেবা করে থাকেন বিভিন্ন সংস্থাতে, একটু যদি জানতে চাই। আমরা বিশেষ করে যেটা নাকি আমার প্রভাতা মেমোরিয়াল সোসাইটির তরফ থেকে, ধরো না, যারা সম্মানিত ব্যক্তিগণ বা যারা ভালো কাজ করেছেন, ভালো তাদের সম্বর্ধনার মাধ্যমে বা শিশুদের, ধরো না, বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মাধ্যমে আমরা এগুলোরও তো দরকার আছে, এটাও তো সামাজিক কাজ, এর দরকার আছে। তাছাড়া আমাদের যে আদিবাসী মহিলা সমিতি আছে, যেখানে আমাদের মাননীয়া রীতা রায় আমার দিদি হন, উনি সম্পাদক হিসেবে চালিয়ে যাচ্ছেন। সেখানে মহিলাদের স্বাবলম্বনের জন্য আমরা সবাই মিলে আমরা সেটা করে থাকি। ধরুন সেলাই করা, কেমন সেলাই করা, তারপরে বিউটি পার্লার, যাতে একটা মেয়ে এখান থেকে শিখে গিয়ে একটা নিজেও একটা বিউটি পার্লার করে কর্মসংস্থান করতে পারে, কেমন কিছুটা আয় করতে পারে, সেদিকে আমরা দেখছি। তারপরে ধরো না, সমাজে যদি পরিত্যক্ত কোনো মহিলা থাকে, স্বামী পরিত্যক্তা, সে কোনো করছে না, তার জন্য আমাদের সাধারণ একটা গৃহ আছে, ওইখানে তাকে রেখে বিভিন্নভাবে কাজ শেখানোর পরে সে যাতে স্বাবলম্বন হতে পারে, সেই কাজগুলো আমরা আমাদের মহিলা সমিতির পক্ষ থেকে আমরা করে যাচ্ছি। ধন্যবাদ ম্যাডাম। আপনারা শুনতে পেলেন প্রচুর কাজ, মানে ক্রেশ আছে, বাচ্চাদের চার শ্রমিকরা তোমার কাজ করতে যায়, তাদের বাচ্চা কোথায় রেখে যাবে, সেই জন্য একটা ক্রেশও করা হয়েছে। এইসব দিক দিয়ে এগুলো আমরা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শ্রীমতী গৌতমী রায় মহোদয়া লেখক, কবি, সাহিত্যিক এবং সমাজসেবী বিভিন্নভাবে এগিয়ে চলেছে। ম্যাম, আমি জানতে চাইবো যে আপনার বাড়ির পাশে, হ্যাঁ, আপনার বাড়ির পাশে, আপনি যে ভাবছেন কি জানি প্রশ্ন করছে, হ্যাঁ, কি প্রশ্ন করতে পারি বলুন তো? আশ্রমের কথা। আপনার বাড়ির পাশে প্রথম কবিগুরু রবীন্দ্রনাথ এসেছিল, মনে আছে? হ্যাঁ। করোনার সময় আমি জানতাম না, বুড়ো বয়সে আমি, মানে করোনার সময় আমি দেখেছি, আমিও সেটা জানতাম না, শুনেছি, কিন্তু প্রথমবার আপনার বাড়ির সামনে কবিগুরু রবীন্দ্রনাথ কর্নেল বাড়িতে এসেছেন। একটু অনুভূতি আমরা জানতে চাই। কিরকম? 1900 সাল, মহারাজা 1900 সাল, হ্যাঁ, মহারাজা রাধাকিশোরের আমল। আর এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে মহারাজা বীরচন্দ্র, মানে রাধাকিশোরের বাবা, মহারাজা বীরচন্দ্র মানিক্যের আমলে উনি যখন ওই যে কাব্যগ্রন্থ ভগ্নহৃদয় কাব্যগ্রন্থ, রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স 18 বছর, যুবক, ওনার মানে কবি হিসেবে তখন কোনো স্বীকৃতি পাননি, উনি লিখে চলেছেন, হ্যাঁ। এবং ওনার লেখা নিয়েও তখন এই পশ্চিমবঙ্গে তখন ওনার লেখা নিয়ে খুব একটা আলোড়ন সৃষ্টি হয়নি, বরঞ্চ অনেকেই ওনাকে একটা ছেলে খেলা, শিশুরার মতো করে লিখছে এরকমভাবে বলতো। কিন্তু যখন ভগ্নহৃদয় কাব্যগ্রন্থটা মহারাজা বীরচন্দ্র, ওনার মানে মনীষী, ওনার যে প্রাণপ্রিয় সহধর্মিণী, হ্যাঁ মহিষী যখন মারা যান আর কি, প্রথম মহিষী, তখন উনি খুব মনে ব্যথা পেয়েছিলেন। তখন ভগ্নহৃদয় কাব্যগ্রন্থটা মানে ত্রিপুরা মহারাজার কাছে তো অনেক ধরনের বিভিন্ন দেশীয় রাজ্যের কাছ থেকে বই টই লেখাটেখি আসতো, তখন এই বইটা ওনার হাতে পড়ে উনি পড়ে দেখেন যে উনি ভানুমতী দেবীর জন্য যে উনি শোকগ্রস্ত হয়েছিলেন, এত ভেঙে পড়েছিলেন, এটা পড়ে ওনার খুব ভালো লেগেছে এবং উনি এটা মনে জোর পেয়েছেন। তখন এই কিশোর কবিটিকে ওনাকে পাঠালেন, দূত পাঠালেন রাজবাড়ি থেকে,
তখন ওনাকে এই কবি হিসাবে স্বীকৃতি অসামান্য অসাধারণ কবি হবে ভবিষ্যতে। আমরাও জানি স্বীকৃত হয়েছে। যে পড়েছি যে আমাদের ত্রিপুরা মহারাজা বীরচন্দ্র মাণিক্য প্রথম রবীন্দ্রনাথকে কবি হিসাবে উপাধি দিয়েছেন এবং কবি হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম আমাদের ত্রিপুরা রাজার থেকে, এবং এটা বিশাল প্রাপ্তি। ইতিহাস সেই কথা বলছে, এটা আমরা বলছি না, ইতিহাস সেই কথা বলছে। সেই জন্য রাধাকিশোরের সমবয়সী প্রায় রবীন্দ্রনাথ ঠাকুর, একদম। হ্যাঁ সমবয়সী। তখন কর্নেল মহিম ঠাকুর হেয়ার কলেজে পড়তে গেছেন, মানে রাজাই পাঠিয়েছেন পড়াশোনা, উনিও তো খুব ট্যালেন্টেড ছিলেন কর্নেল মহিম ঠাকুর। বলেন্দ্রনাথ ঠাকুরের সহপাঠী ছিলেন। বলেন্দ্রনাথ ঠাকুর আবার রবীন্দ্রনাথ ঠাকুরের ভাতিজা বা কাকা সম্পর্কে। তখন সেই হিসেবে এই জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সাথে এইখানের ত্রিপুরার রাজার মাধ্যমে আসা যাওয়া হয় আর কি। প্রথমবার তখন ওই রাধাকৃষ্ণ মাণিক্য ওনাকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনি আসবেন। তখন উনি যখন এসছেন তখন এই যে রাজবাড়ির একটা অংশ আর কি, যেখানে অতিথিদের রাখা হয়, ওটা ভূমিকম্পে নষ্ট হয়ে গিয়েছিল। তখন মহারাজা আদেশ করলেন যে মহিম কর্নেলের বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরকে রাখা হোক প্রথমবারের মতো। হ্যাঁ, প্রথমবারের মতো। তখন উনি প্রথমবারে এলেন। এসে ঢুকে কর্নেল বাড়ি, সে কি সুন্দর চেহারা আমার চোখে ভাসে, পড়ার মাধ্যমে আর কি পড়েছি। ফুলের চারিদিকে ফুলের একদম কি সুন্দর, কত রকম জুই, টেকোমা, বসন্ত, তারপরে কত ধরনের ফুল। রবীন্দ্রনাথ ঠাকুর জিপ গাড়িতে করে এসে, আহা মহিম ঠাকুর কি সুন্দর ফুলের গন্ধ বলে ওনাকে ওই ঘরে রাখা হলো। এবং ওনার বিছানা, এটা তো সবাই জানেন, ওনার রবীন্দ্রনাথ ঠাকুরের মহিম ঠাকুরের বোন, হ্যাঁ, রতি মঞ্জুরি দেবী, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য যে বিছানা করা হয়েছে, ওনারা তো ফুলের কাজ খুব সুন্দর করতেন। ফুলের কাজ করে আলপনা দেওয়া হয়েছে বিছানাতে। কবিগুরু লেখা হয়েছিল বালিশের মধ্যে, কিন্তু কবিগুরু দেখে তাত্ত্বহারা। এত সুন্দর কাজ, এত সুন্দর ফুলের মানে আলপনার মতো করে দেওয়া হয়েছে, বিভিন্ন মালা টালা গেঁথে বিভিন্নভাবে ডিজাইন করে দেওয়া হয়েছে। কবিগুরু সেদিন শুনলেন না, কিন্তু বিছানাতে উনি ঘুমাতে পারেননি ফুল দেখে। মানে এটা একটা এত শিল্প, এত সৌন্দর্য, এটাকে আমি ঘুমিয়ে নষ্ট করতে চাই না। কবিগুরু আরাম কাদারাতেই শুয়ে রইলেন। এবং এই কাদারাটা কিন্তু এখনো আছে, কিন্তু শিল্পীর সাথে তখন মহিলারা বেরোতেন না। রবীন্দ্রনাথ ঠাকুর আসলে কি হবে, ভিতরেই থাকতেন। আমরা তো এখন যদি কাউকে পাই সামনে এসে পরিচয় করি, তখনকার সময় এরকম সিস্টেম ছিল না। তখন কবিগুরু চাইছেন ওনার সাথে পরিচয় করাতে, তখন নিজের বোনকে এনে দেখালেন মহিম ঠাকুর। তখন বলেছেন আপনাকে শান্তিনিকেতনে নিতে চাই। তখন মহিলাদেরকে তো বেরোতে দেয় না। হ্যাঁ ম্যাম, এই যে ফুল থেকে মালা, ফুলের দিকে রবীন্দ্রনাথ এখনো প্রচলন আছে। সেই এটাকে বলা হয় ফুলের হার। হ্যাঁ, আমাদের গয়না। হেলেন ম্যাম, তারপর আরো অনেক আছে যারা এখনো সেই ফুলের ফুল পড়তে বানিয়ে ভালোবাসেন, পড়তে ভালোবাসেন। গয়নার মতো, গয়নার মধ্যে ফুল মালা, ফুলের কানে ফুল, এসব মানে পড়তে ভালোবাসে একদম। তারপরে বিয়ে বাড়িতে তখন কর্নেল বাড়িতে আমার এক মামা ময়ূরেশ মামু, সবাই বয়স হয়েছে, মারা গেছে। ওনাদের বাড়িতে নিভা ম্যাডাম ছিলেন না, ওনাদের বাড়িতে ফুলের মানে চাষও হতো, ফুলের বাগানও ছিল, এবং ফুলের গয়না বিভিন্ন বিয়ে বাড়ি থেকে অর্ডার যেত ফুলের গয়না বানানোর জন্য। ধন্যবাদ ম্যাডাম, অনেক কিছু জানতে পারলাম। আচ্ছা, এই যে রবীন্দ্রনাথ আপনার বাড়ির পাশে প্রথম এসেছিল, কেমন লেগেছিল সেদিন? কেমন লেগেছিল? আমি তো জন্ম নেই, কিন্তু যখন জানতে পারলেন, কিন্তু জেনে তো মনে যেন কত আত্মার আত্মীয়। এখনো যদি রবীন্দ্র জয়ন্তী রাস্তাটা আপনার বাড়ির সামনে দিয়ে একদম বাড়ির পাশে, কত বড় ধন্য, কত বড় তীর্থস্থান। একদম আমরা বলি ঠাকুর বাড়ি, ওখানে যাবো, তীর্থ করতে যাব। আরে তীর্থ এখানেই আছে। এনে যে গেছেন, গাড়ি দিয়ে যান আর হেঁটেই যান, এটা তো একটা তীর্থক্ষেত্র। একদম, গাড়ি না হেঁটেই গেছিলেন, নৌকা করে এসেছিলেন নাকি শুনেছি। সেই বাংলাদেশ মানে বর্তমান বাংলাদেশ, জয়নগরের দিকটা তো পুরো নৌকা দিয়ে, গান্ধীঘাট সব নৌকা ছিল। আপনারা যারা জেনে খুশি হবেন, যারা জানেন না আপনারা জেনে রাখুন যে আমাদের রবীন্দ্রনাথ যখন প্রথম এসেছিলেন ত্রিপুরাতে, ছিলেন কর্নেল মহিমচন্দ্র বাড়িতে। কবিগুরু রবীন্দ্রনাথ ত্রিপুরাতে সাতবার এসেছিলেন, সাতবার। প্রথমবার এসেই উনি ছিলেন কর্নেল মহিমচন্দ্র বাড়িতে। তখন ম্যাডাম বললেন যে
তখন রাজবাড়ি কিছুটা ভেঙে গিয়েছিল ভূমিকম্পে, সেটা ঠিকঠাক করা ছিল, তাই উনি ছিলেন মহারাজা আদেশে, রাধাকিশোরের আদেশে, রাধাকিশোর মণিকের আদেশে কর্নেল বাড়িতে ছিলেন। ধন্য হয়ে গেছেন আমরা ত্রিপুরা যে, আমি যেদিন জানলাম, আমি জানতাম না ম্যাডাম, আপনার সাথে নিয়ে গেছেন মনে আছে, গিয়ে আমি শুয়ে পড়েছিলাম এখানে, আমিও জানতাম না, করোনার সময় জানতে পারি যে এখানে প্রথম এসেছিল। আমিও ধন্য হয়েছি আজকে সেই রাজবংশের আমাদের ম্যাডাম এসছে গৌতমী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, প্রণাম আপনাকে, পজিটিভতার পক্ষ থেকে স্বাগত জানাই আমরা। ম্যাম আর একটা কবিতা শুনবো আমরা। আচ্ছা, কি নারী, যেকোনো নারীর উপরে একটু করি একদম, মানে আমরা তো চাই, একদম। এখন তো গণতন্ত্র, সব পুরুষ নারী সবাই সমান, সবাই সমান। সবাই অনেক অনেক পুরুষ আছে পুরুষতান্ত্রিক মেজাজ দেখায়, দেখাতে হয়, হ্যাঁ, অনেক নারী আছে সেও নারীত্বে বজায় রাখতে চায়, একদম। কাজে না পুরুষতান্ত্রিকতা থাকবে, নারী পুরুষ হবে বন্ধু। একদম। এবার আমরা একটা কবিতা শুনবো, স্বরচিত কবিতা ম্যাডামের। আমি নারী, আমি মেঘ হতে পারি, আমি বৃষ্টি হতে পারি, আমি নারী। আমি রোদ্দুর হতে পারি, আমি রোদ্দুর থেকে ছায়া হতে পারি, আমি নারী। আমার মধ্যে যে আমিত্ব আছে সেটা আমার সঙ্গেই থাকে, আমি তোমাদের অন্তরেও সবসময় থাকি, আমি নারী। কারোর মানে, কারোর পিপি, কারোর নানি। আমি ভারত মায়ের পূজা করি, এক হাতে বাচ্চাকে দোলনায় দুলিয়েছি, আরেক হাতে নিশান নিয়ে যুদ্ধে গিয়েছি, দেশ শাসন করেছি, আমি নারী। নারীর অপমান, নারীর লাঞ্ছনা ছাড়িয়ে যখন সহ্যের সীমানা, গর্জে উঠে আমার কলম। যারা জোর করে সম্মান ছিনিয়ে নেয় তারা দেশের কলঙ্ক। মা বোনের ইজ্জত, ইজ্জত সবারই, ওরা যে ভারতের নারী। তাই বলি নিজের গলা নিজে ছিন্ন করে ভারত মাতা চরণে নিবেদন করো, এই রক্তের বিনিময়েই তো একদিন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আজ ভূমিকন্যার প্রার্থনা, নিজেকে মানুষ করো, নতুন করে বাঁচার স্বপ্ন দেখাও। তোমার বউয়ের গর্ভে যে কন্যা সন্তানের ভ্রূণ রয়েছে তাকে মেরে ফেলো না, আসতে তাকে দাও এই পৃথিবীতে। নারীত্বের আসনে, ঐক্যের বন্ধনে, সেই তো হবে শ্রেষ্ঠ নারী। আমরা নারী, আমরা পারি। নমস্কার। ধন্যবাদ ম্যাডাম, সুন্দর কবিতা নারী দিনে লিখেছেন একজন নারী হয়ে, অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম আমি জানতে চাইবো, আপনি একজন শ্রদ্ধেয়া জনজাতি, শ্রদ্ধেয়া মহিলা, এবং যে রাজপরিবারের এবং রাজবংশীয় মেয়ে। আপনি মেয়ে। বর্তমানে ত্রিপুরার ককবরক সাহিত্য কোন দিকে আপনার চোখে কিরকম মনে হয়? ককবরক সাহিত্য বাংলা সাহিত্যের পাশাপাশি সেও এগিয়ে চলেছে। যারা লিখছেন, আগেও যারা লিখতেন, আমাদের নরেশদা আছেন, বিনয়দা আছেন, বিমলদা আছেন, তারপরে নন্দদা, চন্দ্রকান্ত মুরা সিং, তারপরে নাটকের দিক দিয়ে রুহি আছে, রুহি দেববর্মা, তারপরে বিভিন্ন বড় বড় মানে সম্মানিত ব্যক্তিত্বরা রয়েছেন, ওনারা সবসময় লিখে যাচ্ছেন, এবং ওনারাও ওনাদের এই যে সম্প্রদায়ের মানে উপজাতি সম্প্রদায়ের মধ্যে যে জীবনধারা, তাদের যে সামাজিক সাংস্কৃতিক চর্চা, হ্যাঁ, সেগুলো নিয়ে বেশ ভালোভাবেই এগিয়ে চলেছে। তবে একটা শুধু বাধা বলে মনে হচ্ছে যে ভাষা, সেটা কি কলেজে বা বিদ্যালয় স্তরে সেটা কি রোমান হরফে হবে না বাংলা হরফে হবে, সেটা নিয়ে হয়তো একটা মানে একটা কি বলবো, একটা প্রতিবাদের মতো একটা মত প্রকাশের একটা রয়ে গেছে। তো এটা ঠিকই, যে যেরকমভাবে লিখুক, আমি যদি বাংলাতে লিখি আমি বাংলাতে এগিয়ে যাব, আরেকজন যদি রোমান হরফে চায়, যে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে, হয়তো বাংলাটা তার একটু অসুবিধা হচ্ছে, সে যদি রোমান হরফে লিখে এগিয়ে যেতে পারে তো এগিয়ে যাক, তাতে কোনো বাধা নেই। তো চলেছে ভালোই, যারা ককবরক ভাষায় লিখছে ককবরক ভাষাই তো, ভাষার লিপির সমস্যা যেটা, যেমন ধরো রোমান হরফে হবে নাকি বাংলা হরফে হবে, তো দুটোটাই চলুক, দুটোটা চলে। একটা স্টুডেন্ট যদি সে ইংরেজি রোমান হরফে লিখে সে যদি ভালো রেজাল্ট করতে পারে ভালো, আবার কেউ যদি বাংলা ভালো করে লিখে মাতৃভাষাকে প্রকাশ করতে পারে সে ভালো,
তো এটাতে কোনো বাধা নেই, ভালোই এগিয়ে চলেছে, সবাই ভালোই লিখছেন। ধন্যবাদ ম্যাডাম। আপনি দীর্ঘ জীবন ধরে আপনি ছোটবেলা থেকে লেখালেখি শুরু করেছেন, বাবার থেকে অনুপ্রাণিত হয়ে, এবং বর্তমানে আপনি তো ত্রিপুরা আচ্ছা, রাজ্যের ভাষার কথা যখন বলেছো, আমি একটু প্রকাশ করি ভাষার কথাটা আমার কবিতার মাধ্যমে। বাতাসে ছড়া পাতার শব্দের ভিতর আমি ভাষাকে খুঁজি, নদীর কুলুকুলু ধারার স্বচ্ছ জলে আমি ভাষাকে দেখি, বৃষ্টির রিমঝিম শীতল ধারায় ভাষা হৃদয়ে আসন পাতে, ভাষা আছে বলেই যত হাসি আনন্দ ধারা, ভাষার জন্যেই প্রযুক্তির অনন্ত আকাশে এসেছে বসন্ত, অন্ধকার থেকে আলোর সুর ও ছন্দের দোলায় পৃথিবী আজও চলমান। আজ তাদের স্মরণ করি যারা মাতৃভাষার জন্য জীবনকে দিয়েছে বলিদান, আজ তাদের কাছেও আমার মন ছুটে যায় যারা ছড়ার জলে অবগাহন করেও মাতৃভাষায় কথা বলে। আজ আমার অন্তরেও বিদ্রোহ, দেহের শিরা উপশিরায় চলে রক্তক্ষয়ী সংগ্রাম। বাংলা অথবা রোমান হোক না দুটোই এগিয়ে যাওয়ার সোপান, সুশীতল ছায়াতলে যে যার পথে হাত ধরে খুঁজে পায় এক নতুনের ইতিহাস। ধন্যবাদ ম্যাডাম, সুন্দর কবিতা ভাষা নিয়ে লিখেছেন আপনি। চলে যাক সুন্দর ইতিহাস সৃষ্টি একদম হোক। হোক, একদম সুন্দর কবিতা। আপনি আপনার অনুভব আপনি প্রকাশ করেছেন। হ্যাঁ। ম্যাম, আপনি দীর্ঘদিন ধরে ছোটবেলা থেকে বাবার অনুপ্রাণিত হয়ে সাহিত্য চর্চা করছেন, লেখালেখিতে এসেছেন। আজ 2024 আমাদের বছর শেষ হতে চলেছে, আমাদের প্রতিভাতার ঘরে এসেছেন। এই দীর্ঘদিন সাহিত্য সেবা করে, সমাজ সেবা করে আপনি কি পেয়েছেন, যদি আমরা জানতে চাই কি পেয়েছেন? দেখো, কি পেয়েছি কি বলবো আমি, মানে আমরা তো সাংসারিক জীব, হ্যাঁ, সংসারের ঝামেলা, সংসারের বিভিন্ন রকমের সমস্যা, বিভিন্ন রকমের সমাধান, এগুলো তো থাকেই। তার মধ্যেও যখন আমি আমার হাতা খুন্তি নিয়ে যখন আমি হাতা দিয়ে কড়াইটা নাড়ি, তখন কিন্তু হঠাৎ করে আমার একটা কবিতার কথা মনে এসে যায়। আর তখন গিয়ে লিখতে বসে যান নাকি? তখন মানে কি বলবো, তখন পারি না, মানে যাই না, যেটু একটু সমস্যা থাকতে পারে, যদি গ্যাসটা অফ না করি উল্টা হয়ে যাবে। তো সেরে টেরে সত্যি আমি একটু বসি, মানে আমার যেন এটা একটা মানে একটা আনন্দের জায়গা, যে আমার বই খাতা টেবিলে অনেক সময় গোছানো থাকে, অগোছালো থাকে, ওইখানে যদি আমি একটু কলমটা ধরি, হ্যাঁ, সাহিত্যটাকে দুটো পাতা আমি কারোর মানে লেখা নিয়ে পড়ি, বা নিজে যে লেখাটা লিখেছি ওইটাও যদি আমি পড়ি, সত্যি আমার মনে একটা খুব আনন্দ লাগে। মানে আমার মনে হয় যেন আমি একটা বাঁচার, এই যে এতক্ষণ ধরে এত ইয়ে করলাম, এটা যেমন একটা আমার একটা বাঁচার একটা রসদ, এটি আমার কাছে। তাহলে আপনি ভাবছেন যে এতদিন দীর্ঘদিন যে সাহিত্য সমাজ সেবা যা করছেন এখন পর্যন্ত, আজকে পর্যন্ত আনন্দ দেয় আপনাকে? আনন্দ, হ্যাঁ, একদম সত্যি কথা বলেছেন, যে আপনার মতো মহিলা, বিদগ্ধ মহিলা যে কথাটা বললেন, এটা আনন্দদায়ক বিষয় ম্যাডামের, যে এতদিন ধরে যা করে যাচ্ছে। তারপরে তোমার একটা কথা, ওই যে আমি বলছিলাম না ম্যাডাম আপনার একটা কথা আপনার বাড়ির কাছে, তা আমি ভেবেছি মানে কি আশ্রমের কথা বলবে। হ্যাঁ, আপনার আশ্রম সম্বন্ধে একটু বলতে। দেখো, এই যে গুরুদেবের আশ্রম, একদম। হ্যাঁ, তো আমার কিন্তু এই যে মা ছিলেন আশ্রমে, মা গুরু সেবা করেছেন, শ্রী শ্রী বালক বাবা মহারাজ, শ্রী শ্রী আলেক বাবা মহারাজ আশ্রম প্রতিষ্ঠা হয়েছে, শ্রী শ্রী গুরুদেব আশ্রম প্রতিষ্ঠা করেছেন। তো মা সেটাকে ধরে রেখেছেন, অনেক শিষ্য এসেছেন আবার চলেও গেছেন, কিন্তু মা কিন্তু সে জায়গাটা ছেড়ে যেতে পারেননি। বাবার সাথে যেমন মা সমাজ সেবা করেছেন, বাবার সাথে রাজনীতির পথে গিয়েছেন, হ্যাঁ, বিভিন্ন জায়গায় গিয়েছেন, বাবাকে সহযোগিতা করেছেন। একটা নারীর অনুপ্রেরণা না পেলে একটা পুরুষ শক্তিশালী হতে পারে না, তেমনি তেমনি একটা পুরুষের সহায়তা না পেলে একটা নারীও জাগতে পারে না, ঠিক না? সেরকমভাবে করেছেন মাও সেটা, মানে আশ্রমের নিয়ম শৃঙ্খলাভাবে যারা মেয়েরা থাকে তা ওরা কীভাবে ঠাকুরের পূজা করবে, ভোরবেলা উঠে এই স্নান সেরে 3:30টায় স্নান সেরে ওই উপাসনাতে বসা, হ্যাঁ, ঠাকুরের একটু ভোগ টুক দিয়ে উপাসনা মঙ্গল আরতি হয় ভোরবেলা। তো এগুলো দেখে দেখেই আমরা বড় হয়েছি। এবং আমি যখন আকাশবাণীতে চাকরি করেছি, আকাশবাণীতে ছিলাম, তখন ভোরবেলা আমাদেরও যেতে হতো। তখন এই যে মা যে ভোরবেলায় উঠেছেন সেটা দেখে দেখে
আমারও অভ্যাস হয়ে গেছে। এবং আশ্রমের এখনো তোমার এখন 4:30 উপাসনা হয়, সেখানে আমিও ভোরবেলায় হাত পা ধুয়ে মানে ঠাকুরের জন্য আশ্রমটার কি নাম? প্রস্তুত হয়ে আলেক সেবক সংঘ আলেক সেবক সংঘ। ধন্যবাদ। চলেছে। তো ওইটা কিন্তু একটা আনন্দের জায়গায়। একদম। ওই যে আমরা যখন সবাই মিলে এই কর্নেল বাড়িতে, সবাই তো এখানকার ভক্ত, বাইরের থেকেও আসেন, এইটা কিন্তু একটা কেন্দ্রস্থল আমাদের মিলিত হবার একদম। একটা মিলন মেলা, মিলন মেলা হয়, মিলন হ্যাঁ। উৎসব। এখানে হ্যাঁ, উৎসবের মধ্যে একটা আধ্যাত্মিক কথাবার্তা, ঠাকুরের উপাসনা ধ্যান হচ্ছে। এই একটা কিন্তু একটা সামাজিক কাজ। তোমার নিজেকে সুস্থ রাখতে গেলে ধ্যান প্রাণায়াম এসবেরও, ঠাকুরের উপাসনারও দরকার আছে। এগুলো যারা মানে প্রতিবেশী যারা আসছে করছে, তারাও লাভবান হচ্ছে, প্রসাদ বিতরণ হচ্ছে, এটাও একটা সেবা। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আমাদের মাঝে আজকে আমন্ত্রিত অতিথি ছিলেন ত্রিপুরা রাজ্যের একজন বিশিষ্ট লেখক, কবি, সাহিত্যিক, সমাজসেবী এবং সুবক্তা। আপনারা দেখলেন কীভাবে সুবক্তা এবং আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব বংশধর পরম্পরায় তিনি রাজবংশীয় কন্যা। আমরা সবাই ওনাকে রাজকন্যা বলে থাকি। আচ্ছা, রাজকন্যা বলে থাকি, তুমি তো বুঝলে না। আমাদের রায় উপাধিটা হলো নক্ষত্র রায়, গোবিন্দ মাণিক্য। তোমরা পড়েছো রাজর্ষি। তখন ষড়যন্ত্রের শিকার হয়েছেন এই গোবিন্দ মাণিক্য, এবং একটা গল্প রবীন্দ্রনাথ ঠাকুরকে গল্প পাঠিয়েছেন আমাদের ত্রিপুরা রাজা। এটা কাল্পনিক হিসাবে লিখেছেন, কিন্তু কল্যাণ মাণিক্যের 2 ছেলে, গোবিন্দ মাণিক্য এবং বৈমাত্রেয় ভাই নক্ষত্র রায়। নক্ষত্র রায়ের মানে আমরাও হচ্ছি, আমার বাবা 10ম পুরুষ। হ্যাঁ, নক্ষত্র রায়, এরপরে জগৎরাম, মুকুন্দ রাম রায়, এই সব পরম্পরা আস্তে আস্তে 10 নম্বরে গিয়ে আমাদের প্রতাপ রায়, আমার ঠাকুরদাদার বংশ, রায় বংশ, মাণিক্য বংশ, দুটো পার্ট হয়ে গেছে। দুটো পার্ট হয়ে গেছে। আপনারা চলে গেছেন রায় বংশে। ঢাকাতে আমাদের রাজবাড়ি ছিল, একদম এখনো আছে। অনেক ধন্যবাদ ম্যাডাম। আলোচনা করলাম শুধু রাজবংশের কবি সাহিত্যিক নয়, সমাজ সেবা এবং আমাদের ত্রিপুরা রাজ্যের ইতিহাসও জানতে পারলাম। ম্যাডাম কীভাবে ভাগ করে দিলেন রায়বংশ, মাণিক্য বংশ। অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, আমরা একটা কবিতা দিয়ে আপনার আজকে অনুষ্ঠান শেষ করবো। আপনার স্বরচিত কবিতা শুনবো। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার একজন বিশিষ্ট কবি, লেখক, সাহিত্যিক শ্রীমতী গৌতমী রায় মহোদয়। যারা আছেন এখনো সঙ্গে থাকবেন, আমাদের অনুষ্ঠান আরেকটুখানি বাকি আছে। ধন্যবাদ। আচ্ছা, জননী ত্রিপুরাকে নিয়ে লিখেছি। ঋতুর বৈচিত্র্যে বৈচিত্র্যময়ী জননী পার্বতী ত্রিপুরা, শ্যামল সবুজ অরণ্যে ঘেরা নদ নদী ঝর্ণা ধারা। রাইমা সরমা 2 ভগিনী মিশে আছে তীর্থমুখে, ধলাই ফেনী গোমতী মনু বয়ে চলে নিত্য সুখে। ভোরে পাখির কলকাকলি, পাহাড়ি ফুলের গন্ধ, ভেসে আসে হরি নাম সংকীর্তন, তালে তালে বাজে মৃদঙ্গ। দাঁড়িয়ে আছে হেলান দিয়ে লংতরায় 18 বর্মুরা, আকাশের গায়ে ওই দেখা যায় লাল পাহাড়ের চূড়া। দূর হতে ভেসে আসে জাদুকলিজা হজাগিরি গান, ডাংডু চংপ্রেং বাঁশির সুরে জেগে ওঠে নতুন প্রাণ। কুয়াশা ঢাকা শীত সকালে শিশির ভেজা সবুজ ঘাসে, টুকরো কাপড় গায়ে নগুরায়, লাঙল কাঁধে চলে জমি চাষে। মুখে সরল হাসি, বুকে লয়ে বল, মাটির বুকে ফলাবে ফসল, এ মাটি যে তার বুকেরই ধন, এইখানে তার জীবন মরণ। এই মাটিতে আছে যে প্রাণ, জুমের ধান আর নবান্নে, এই মাটিতে হয় মিশ্র ফসল, উৎসবে আর গানে। অনেক অনেক ধন্যবাদ। সুন্দর কবিতা আমরা শুনলাম ম্যাডামের স্বরচিত কবিতা। আপনাকে আবারও পজিটিভতার পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আপনি ভীষণ ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন। তবে তোমাদের পজিটিভ বার্তাটা তুমি চিন্তা করো, এইটার মধ্যেও অনেক কত কিছু লুকিয়ে আছে। একদম পজিটিভ বার্তা, আমরা যা বলবো খুশিতে আনন্দে সব পজিটিভ, এবং পজিটিভ আমরা সমাজকে দিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের পজিটিভ বার্তা। একদম পজিটিভ বার্তাকে অনেক শুভেচ্ছা আমাদের ভাই শিশিরকেও। শিশির, তুমি সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদেরকে মনে রাখবে। ধন্যবাদ ম্যাডাম। আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। নমস্কার। নমস্কার।